নমস্কার, দেখছেন নিউজ 18 বাংলা। আপনাদের সঙ্গে রয়েছি আমি সোনিয়া। ঘড়ির কাঁটায় ঠিক রাত 8টা মানের সময় দুয়ারের রিপোর্টারের। আর দুয়ারের রিপোর্টার মানেই আপনারা জানেন বিভিন্ন প্রান্তের গুরুত্বপূর্ণ খবর, সঙ্গে আমাদের প্রতিনিধিরা। আজ শুরুতেই নজর রাখবো শিশুদের সামান্য বিবাদ থেকে সংঘর্ষ, আর সেখান থেকে ভাবতে পারেন প্রাণ চলে যাওয়ার মতো ঘটনা, মৃত্যুর মতো ঘটনা। হ্যাঁ, অভিযোগ অন্তত এমনটাই হরিশ্চন্দ্রপুরে। দেখুন ছবিটা। হরিশ্চন্দ্রপুরে দুই প্রতিবেশী পরিবারের বচসা, মারপিট। কিন্তু এরকম একটা সিচুয়েশন তৈরি হলো কেন? সেবক রয়েছে আমার সঙ্গে। সেবক, পরিবারের ঝামেলা যা দেখা যাচ্ছে, বাঁশ, লাঠি, ধারালো অস্ত্র নিয়ে ব্যাপক মারপিট, কিন্তু এই সংঘর্ষের সূত্রপাত ঠিক কোন জায়গায় এবং যারা আহত বা যিনি আহত তার শারীরিক পরিস্থিতি বা কি? কারণ এই ভিডিও তো রীতিমতো ভাইরাল। একদমই সোনিয়া, দেখো যে ভাইরাল ভিডিও সামনে এসেছে, যদিও আমরা সত্যতা যাচাই করিনি, কিন্তু তার যথেষ্ট উদ্বেগের। যেভাবে এক অংশের মানুষ তারা বাঁশ লাঠি নিয়ে, ধারালো অস্ত্র নিয়ে হামলায় জড়িয়ে পড়েছেন, তার কারণ জানলে সত্যি অবাক হতে হবে। কারণ দুই নাবালকের মধ্যে প্রথমে ঝামেলা, তার জের বড়রা বা সংঘর্ষে জড়িয়ে পড়ে দুই পরিজনরা, আর এরপরেই রক্তক্ষয়ী চেহারা নেয় মালদহের হরিশ্চন্দ্রপুর থানার সুলতাননগর গ্রাম পঞ্চায়েতের এই সায়রা গ্রাম এলাকা। যেটা জানা যাচ্ছে যে এই ঘটনায় যিনি নিহত হয়েছেন শাহজাহান মিয়া, তার বাড়ির এক নাবালক বাড়ির পাশে খেলছিল। সেই সময় তার হাতে কোনো জ্বলন্ত আতশবাজি ছিল। আর প্রতিবেশী আরও একটি পরিবারের রাজীব মিয়া, তার পরিবারের আর এক নাবালিকা সেই সময় ওই এলাকা দিয়ে যাচ্ছিল। আগুনের ফুলকি কোনোভাবে তার গায়ে গিয়ে পড়ে, এমনটাই অভিযোগ। এরপরেই দুপক্ষের মধ্যে প্রথমে বচসা, তর্কাতর্কি, আর তার থেকেই এমন একটা রক্তক্ষয়ী সংঘর্ষের পরিস্থিতি তৈরি হয়, যেখানে শাহজাহান তিনি মারাত্মকভাবে জখম হন। তার মাথায় ধারালো অস্ত্রের কোপ মারা হয়, শরীরের একাধিক জায়গায় ক্ষত তৈরি হয়। তাকে প্রথমে হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়, এরপর আনা হয় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে, তারপরেই তার মৃত্যু হয়। আজকে দিনভর এলাকায় পুলিশি টহল চলেছে। ইতিমধ্যে এই ঘটনায় একজনকে আটক করা হয়েছে, বাকিদের খোঁজ চালাচ্ছে পুলিশ, কেন বাকিরা এখনও বেপাত্তা হয়ে রয়েছে। কিন্তু আজকেই মন্ত্রী এবং স্থানীয় বিধায়ক তাজমল হোসেন তিনি এলাকায় যান, আশ্বস্ত করেন নিহতের পরিবারকে। কিন্তু যেভাবে এই ঘটনা, তুমি যেমনটা বলছিলে, শিশুদের একটা বিবাদ, সেখান থেকে এরকম ভয়ঙ্কর অবস্থা। ওখানে আমার দেবরকে এখানে মাথায় লাঠি মারেছে, আমার দেবর উল্টে গিরে গিয়েছে, আমার স্বামী যায় ধরেছে, আমার স্বামীকে উঠায় যায় আমার তরোয়াল মাথাতে মারি দিয়েছে, আমার স্বামীকে মেরেছে, আমার দেবরকে মেরেছে, আমার ভাগিনকে মারেছে। দশজন করে আমার স্বামীকে মেরেছে। নিজেদের মধ্যে ঝগড়াঝাটি লেগে নিজেদের মধ্যে একটা মারপিট হয়েছিল, ফ্যামিলিগত তাদের ব্যাপার ছিল। সেই ঘটনাকে কেন্দ্র করে আজকে একজন মারা গেছে। খুবই দুঃখজনক ঘটনা। প্রশাসন যদি চলে আসতো তাহলে এই ধরনের এত বড় একটা কাণ্ড হতো না। যে দোষ করেছে তদন্ত করে, পুলিশ ঠিকই তদন্ত করে তাদেরকে উদ্ধার। ফিরলাম ব্রেকের পর। এবার নজর রাখবো কুলটির দিকে, কারণ কুলটিতে তুলকালাম পরিস্থিতি। রং খেলা ঘিরে তুলকালাম অবস্থা। কুলটির করিমডাঙ্গা এলাকায় দুই পাড়ার বাসিন্দাদের মধ্যে রীতিমতো সংঘর্ষ। দেখুন সেই ছবি। দীপক রয়েছে আমার সঙ্গে, আরো বিস্তারিত জানবো। দীপক, পরিস্থিতি এমন জায়গায় পৌঁছলো যে ঘটনাস্থলে পুলিশকে পৌঁছতে হলো, কিন্তু রং খেলা হচ্ছিল। এই ঘটনার সূত্রপাত কোন জায়গা থেকে, যেখানে এরম একটা সিচুয়েশন তৈরি হলো? দেখো, এক পাড়া চৌমাথায় যখন রং খেলছে পাড়ার যুবকরা, তখনই কিন্তু অন্য পাড়ার লোকজন সেই এলাকা থেকে পেরোচ্ছে এবং রং লাগাতে গেলেই এই বিবাদ শুরু হয়। বিবাদ থেকে ঘটনাস্থলে সেই সময় হাতাহাতি। কি যখন পাশের পাড়ার লোকজন জানতে পারে কি তাদের পাড়ার ছেলেদেরকে রং লাগানোকে কেন্দ্র করে মারধর করেছে, এই ঘটনা যখনই সামনে আসে, দুই পাড়ার লোক জানাজানি হওয়ার পরে কিন্তু সংঘর্ষের আকার নেয়। এক পক্ষ আরেক পক্ষকে যেমন একদিকে ইট বৃষ্টি করে, অন্য
অন্যদিকে আরেক পক্ষ বোমা ছুড়ে বলে অভিযোগ, বোমা দিয়ে আক্রমণ চালায়, রীতিমতো সংঘর্ষের আকার নেয় এবং পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণের বাইরে চলে গেছিল। পরে ঘটনাস্থলে আসানসোল দুর্গাপুর পুলিশের এসিপি নেতৃত্বে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রায় ঘন্টা খানেক সময় লেগে যায়। কারণ যেইভাবে দুই গ্রামের মানুষ, এক গ্রাম চড়াও হয়েছে তো পাল্টা অন্য গ্রামও কিন্তু আরেক গ্রামের উপরে চড়াও হয়েছে, স্বাভাবিকভাবে সে পুলিশকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে যথেষ্ট সময় লেগেছে এবং একেবারে ঘটনাস্থলে পুলিশকেও বেগ পুলিশ পেতে হয় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য। বেশ, धक्का धुक्की हुआ, उसके बाद उन लोग को भगा दिए गए कि झमेला बढ़े नहीं। उन लोग को भगा, बस जाते जाते वहाँ से बस और भी वहाँ से राजू यादव पूरा उसका दिया। राजू यादव भी बम चलाए, 3 ठो बम चलाया राजू यादव। और पुलिस के ऊपर भी हमला किया, पुलिस गिर गया, वो तो प्रशासन ने बताएगा। और कृष्णा बोल का लड़का, लोहार का लड़का है, वो एक गोली चलाया, उधर से ढेला पत्थर चलने लगा पूरा हेवी। নমস্কার, নিউজ 18 বাংলায় স্বাগত জানাই। নিউজ 18 প্রাইমে মিমি রয়েছে আপনার সঙ্গে। আর শুরুতেই অত্যন্ত চাঞ্চল্যকর একটা খবর জানাই। ওষুধের বিলে জালিয়াতি, তাও কিনা আবার একেবারে শহরের মধ্যে ব্র্যান্ডেড নামি দোকানে। লেকটাউনের অ্যাপোলো ফার্মাসির বিলে জালিয়াতি। কিভাবে জালিয়াতি? যে ওষুধ বিক্রি করা হয়েছে আর ক্যাশ মেমোয় মানে বিলে যে ওষুধের নাম লেখা হয়েছে, এই দুটোর ব্যাচ নম্বর একেবারে আলাদা। মানে এক ব্যাচ নম্বরের ওষুধ বিক্রি করা হয়েছে, বিলে লেখা হয়েছে অন্য ব্যাচ নম্বর। বিল ও ওষুধের এক্সপায়ারি ডেটও আলাদা। তথ্য না মেলায় অ্যাপোলো ফার্মাসিতে প্রশ্ন ক্রেতার, আর এতেই মন্তব্য করতে নারাজ লেকটাউনের অ্যাপোলো ফার্মাসি। আর এই ঘটনা ঘটেছে আমারই সহকর্মী নিউজ 18 বাংলার প্রতিনিধি দয়াময় পালের সঙ্গে। আমরা একেবারে দয়াময়ের কাছ থেকেই গোটা বিষয়টা জানবো। দয়াময়, একটু যদি শেয়ার করে কি এক্সপিরিয়েন্স হয়েছে তোমার? দেখো মিমি, আমি 2 মার্চ রাত্রি 10:40 নাগাদ এই ক্যানেল স্ট্রিটে, লেকটাউন ক্যানেল স্ট্রিটে যে অ্যাপোলো ফার্মেসি রয়েছে সেখানে যাই এবং একটু ওষুধ নিই। ওষুধ নেওয়ার পর সাধারণত আমরা কি করি, ব্র্যান্ডেড যদি কোনো দোকান হয় একটা ভরসা থাকে যে মানে অন্তত পক্ষে ক্রেতাদের কোনো কিছু ঠকাবে না, আমরা সেই ভরসাতে ব্যাগে ওষুধটা ঢুকে বাড়ি চলে আসি। কিন্তু হঠাৎ সেদিন আমার চোখ গেল ওদের বিলের মধ্যে। ওষুধের গায়ে থাকা যে ব্যাচ নম্বর এবং বিলে থাকা যে ব্যাচ নম্বর দুটো মিলছে না। তো স্বাভাবিকভাবেই শুধু ব্যাচ নম্বর না, ব্যাচ নম্বর মিলছে না বলে আমি এক্সপায়ারি ডেট দেখলাম, সেটাও মিলছে না। সঙ্গে সঙ্গে আমি সংশ্লিষ্ট দোকানের যিনি ফার্মাসিস্ট রয়েছেন তাকে জিজ্ঞাসা করি যে এর কারণ কি। কারণ ব্যাচ নম্বর এবং আপনি যে ওষুধটা আমাকে দিচ্ছেন সেটা যদি ভিন্ন হয়, এই ওষুধ থেকে যদি কোনো রকম সমস্যা হয়, ওষুধ খাওয়ার পর কোনো রকম সমস্যা হয়, আমি আপনার দোকানে সেটি নিয়ে আসতে পারি না। তখন আপনি তো সেটা স্বীকার নাও করতে পারেন যে আপনি আমার দোকান থেকে এই ওষুধ দেওয়া হয়নি, কারণ আপনার বিলে আছে এই ব্যাচ নম্বর। এটি আমাদের একটা জিনিস প্রশ্ন উঠছে যে ওষুধের মতো একটা গুরুত্বপূর্ণ জিনিস যেখানে জিএসটি সহ আমাকে বিল দেওয়া হচ্ছে, সেই বিলে কেন ব্যাচ নম্বর আলাদা থাকবে? একেবারে, এবং এই ব্যাচ নম্বর তো অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ব্যাচ নম্বর থেকেই তো বোঝা যায় এই ওষুধ কোন প্রতিষ্ঠান তৈরি করেছে, কত তারিখে তৈরি হয়েছে, কতদিন পর্যন্ত এর এক্সপায়ারি ডেট, এর গুণ, সমস্ত কিছু এই ব্যাচ নাম্বার থেকেই বোঝা যায়। আর সেই ব্যাচ নাম্বারেই কিনা জালিয়াতি করছে এরকম একটা নামি ব্র্যান্ডের ওষুধের দোকান অ্যাপোলো ফার্মাসি। তারা যে ব্যাচ নাম্বারের ওষুধ বিক্রি করেছে সেই ব্যাচ নাম্বার কিন্তু বিলে উল্লেখ করেনি। দয়াময়, তুমি যখন এই বিষয়টা নোটিস করলে, দেখো আমরা সাধারণত এগুলো মিলিয়ে দেখি না এবং আমরা নির্ভর করে, তুমি যেরকম বলছো যে একটা ব্র্যান্ডেড দোকানে তো আমরা সেই কারণেই যাই যে আমাদের প্রতারিত হওয়ার সম্ভাবনা কম, আমরা সেটাই মনে করি। সেখানেই যখন এইরকম ঘটনা ঘটে তারপরে ঠিক কি হয়? তুমি যখন এটা নোটিস করলে, তুমি যখন জানালে দোকানের যারা ছিলেন সেই সময়, তারা কি বলছেন, তাদের কি ব্যাখ্যা? দেখুন, সব থেকে বড় বিষয় হচ্ছে আমি নোটিস করার পর যখন ফার্মাসিস্টকে জানানোর পর মানে বিন্দুমাত্র বিচলিত না হয়ে তিনি খুব ঠান্ডা গলায় উত্তর দিলেন যে এটা খুব স্বাভাবিক, ওটা ব্যাচ নম্বর নিয়ে তো আপনার অসুবিধা না, আপনি যে ওষুধটা চেয়েছেন সেটা পেয়েছেন কিনা দেখুন। আমি বললাম যে সেই ওষুধ পেয়েছি, কিন্তু ব্যাচ নম্বরটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বিষয়টা আমলই দিলেন না, বললেন এটা সব জায়গাতেই এইরকমই ভাবেই বিক্রি হয়, আপনি নিজে হলে নিন, না হলে ছেড়ে দিন। কিন্তু ততক্ষণে কি আমরা কি করি সাধারণত, আবারও বলছি যে ব্র্যান্ডেড ওষুধের দোকান, ফলে আমরা ভরসা করি বিলটা দেখার আগেই, মানে বিল যখন প্রিন্ট হয়েছে তার আগেই আমার পেমেন্ট হয়ে গেছে এবং রাত্রি তখন 10:40, ফলে পাড়ার যে অন্য দোকান সেগুলো বন্ধ হয়ে গেছে। আমার ওষুধ প্রয়োজন, বাধ্য হয়ে আমাকে সেই ওষুধ নিতে হয়।
ওষুধের বিলে জালিয়াতিতে উঠছে প্রশ্ন। ওষুধে ক্ষতি হলে দায় এড়ানোর চেষ্টা। ওষুধের গুণমান নিয়ে উঠছে প্রশ্ন। বিল এবং ওষুধের দুই তথ্য অপরাধ, দায় এড়ানোর চেষ্টা লেকটাউনের অ্যাপোলো ফার্মেসির। বলছি আপনাদের যে ওষুধ বিক্রি হয় সেখানে ব্যাচ আর ঠিক থাকে না, মানে ব্যাচের সঙ্গে বিলের না, মানে একজন এই যে কমপ্লেন করেছে ওটা তো অনেকদিন আগে। হ্যাঁ ওটা অনেকদিন আগে তো। হ্যাঁ হ্যাঁ, ওটা সলিউশন হয়ে গেছে। হ্যাঁ, কি এটা কেন হয়েছিল মানে আপনাদের বক্তব্যটা নেওয়া হয়। আমার কাছে যে কমপ্লেনটা এসছে এই মেডিসিন এই যে জিটিজি 3579 কিন্তু এখানে জিটিজি 29388 মানে এই যে অথচ আমি তো এই আপনাদের ওষুধ থেকে আপনারা নিই, কিন্তু সেখানে তো ব্যাচ এরিয়েশন থাকে। আমি সেটা কোন ব্রাঞ্চের একটু দেখতে পারি? আপনাদের এই ব্রাঞ্চে, হ্যাঁ এই ব্রাঞ্চের ওষুধের বিলে এভাবেই জালিয়াতি, ওষুধের গুণমান নিয়ে উঠছে প্রশ্ন। বিল এবং ওষুধের দুই তথ্য অপরাধ। কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনের তীব্র প্রতিক্রিয়া। নিউজ 18 বাংলায় চাঞ্চল্যকর তথ্য। নিয়ম বলছে যে ক্যাশ মেমোতে যে ব্যাচ নাম্বার থাকবে সেই ব্যাচ নাম্বারের ওষুধই কাস্টমারকে দিতে হবে, এটা কম্পালসান। এর মধ্যে কোনো অল্টারনেটিভের কোনো ব্যবস্থাই নেই। বেঙ্গল কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনের তরফ থেকে আমাদের সমস্ত সভ্যদের সবসময় বলা আছে যে কোম্পানির থেকে পাইকারি ব্যবসাদারদের ব্যাচ নাম্বার মিলিয়ে মাল নিতে হবে, পাইকারি থেকে খুচরো ব্যবসাদারদের ব্যাচ নাম্বার মিলিয়ে মাল নিতে হবে, এবং অবশ্যই ক্যাশ মেমোর মাধ্যমে ক্রেতাদেরও অনুরোধ করব যে দোকান থেকেই ওষুধ কিনুন ব্যাচ নাম্বার এবং নেওয়া কাস্টমারের হাতে আসা ওষুধ দুটোর ব্যাচ নাম্বার অবশ্যই মিলিয়ে নিতে হবে, না হলে তারা নেবেন না। হয়তোবা এটা মিস্টেক, কিন্তু এই মিস্টেক কিন্তু গ্রহণযোগ্য নয়। অন্য একটি ওষুধের দোকানের বিক্রেতার সঙ্গেও আমরা কথা বলেছিলাম এবং তিনি বলছেন যে অবশ্যই ক্রেতাকে দেওয়া ওষুধ এবং বিলে থাকা ব্যাচ নম্বর আলাদা হলে বিক্রেতা অসুবিধায় পড়তে পারেন। প্রপারলি আমাদের ওষুধে যে ব্যাচ নাম্বারটা থাকবে বিলেও আপনি সেই ব্যাচ নাম্বারটাই পাবেন। কাস্টমার কখনো কখনো চেক করেন, কখনো কখনো করেন না, এটা কাস্টমারের উপর ডিপেন্ড করে, কিন্তু আমরা প্রত্যেকটা চেক করে দিই কাস্টমারকে যে বিলে যে ব্যাচ নাম্বারটা থাকবে তিনি হাতে যে ওষুধটা পাচ্ছেন সেটা না সেম ব্যাচ নাম্বারই। সত্যতা বলতে পারেন, ওটাতে কনফার্ম হবে আমি যে ব্যাচ নাম্বারটা বিল করে দিচ্ছি আর কাস্টমার যেটা পাচ্ছেন তার সাথে যদি বিলে মিল হয় তার মানে ওষুধটা সঠিক আছে। যখন ওষুধ নেন তখন সব ওষুধের ব্যাচ নাম্বার দেখে নেন? হ্যাঁ, আমি ব্যাচ নাম্বারটা বাড়িতে গিয়ে সব দেখে নিই। ব্যাচ নাম্বার, এক্সপায়ারি, এই দুটো আমরা সবসময় আমি দেখি। এক্সপায়ারিটা আমি 1 নম্বর দেখি, এক্সপায়ারিটা। ব্যাচ নাম্বারটা হয়তো অতটা আমার হয় না, একাধটা দেখে নিই। কিছু দোকান আছে, আমি বলবো না, এইখানেই আছে, যারা ব্যাচ নম্বরও দেয় না, তাদের কাছ থেকে আমি নিই না। ব্যাচ নাম্বারটা কি দেখে নেন? না, একদমই না। কিন্তু এটাও তো গুরুত্বপূর্ণ যে আপনি সঠিক ব্যাচের ওষুধ মানে আপনাকে বিলে দেওয়া হচ্ছে কিনা। একদমই, কিন্তু দেখা আর হয় না, নিয়ে চলে যাওয়াই হয়। এখান কেন অন্য কোথা থেকে নিলেও দেখি না, জাস্ট এক্সপায়ারি ডেটটা দেখেই তারপরেই। যখন ওষুধ নেন কি দেখে নেন? এক্সপায়ারিং ডেটটা দেখে নিই আর ওষুধের নামটা দেখে নিই। ব্যাচ নাম্বার কি দেখেন? না, কখনোই দেখিনি।